Let's begin. Music. তিনিও একেবারে মহীয়সী হয়ে উঠলেন, মানে তার রূপ গুণের চর্চা চারিদিকে। তার তুলনায় সুন্দরী আর কেউ নেই পৃথিবীতে, এরকম লেভেলে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, যে নল বলে একজন আছে সেটা শুনে দময়ন্তী, এবং দময়ন্তী বলে একজন আছে সেটা শুনেই প্রেমে পড়ে গেছে। রাজেন্দ্র বলে, আর মেরে ফেলবেন না, আমি আপনার কাজে আসতে পারি। মানে হ্যাঁ, কাজেই আসার জন্য তোমাকে ধরেছি। মানে একটা প্রেমপত্রের মতন, কবুতর যা যা টাইপের, রাজংশ যা যা হয়ে গেছে একদম। তখন তার ফেসবুক প্রোফাইল ছিল না যে আচ্ছা দময়ন্তী বলে শুনছি, দেখি স্টক করে আছে, এটাও তো ছিল না। লাভেরিয়া হুয়া, সর্দি খাসি না ম্যালেরিয়া হুয়া। এবার তো আমার একটা স্বয়ম্বর অ্যানাউন্স করতেই হবে। তো ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এবং তাদের যারা যারা সহচর সবাই মিলে বলছে যে আমরাও যাব। মাঝ রাস্তায় এরা ভাবে এই লোকটা দময়ন্তী স্বয়ম্বরে যাচ্ছে, আমার তো কোনো চান্সই নেই। এই মত অবস্থায় দময়ন্তী দেখলেন যে পাঁচজন দাঁড়িয়ে বসে আছে, পাঁচজনই নলের মতো দেখে। এবার তো ইম্পর্টেন্ট ব্যাপার, রাস্তায় তাদের দেখা কলি এবং দাপরের সাথে। এবার এখানে একটা আমার দুইখান কথা আছে। আমার প্রচন্ড আকৃষ্ট আমি দময়ন্তীর প্রতি, তো সেখানে আমি স্বয়ম্বরে যাচ্ছি। আপনি জানেন না, হো গিয়া। কিন্তু কলি দাপরকে বলছে যে দেখো ভাই দাপর, আমার কিন্তু রাগ কমছে না, ক্রোধটা সংবরণই করতে পারছি না আমি। যুধিষ্ঠির এই সময় তো জিজ্ঞেস করেছি বৃহদর্শকে, কি বললেন পাশা? উনিও পাশা খেতেছিলেন? বলে হ্যাঁ, তারাও বলছি। আপনি আমাকে রাস্তার কথা কেন বলছেন? আপনি কি চাইছেন আমি আপনাকে ছেড়ে চলে যাই? আপনি এতটাই মহাবিষ্ট হয়ে গেছেন যে আপনি আমাকে ছেড়ে দিতে চাইছেন। ইজ ইট আ ব্রেকআপ? সো লাস্ট সিনটা, দময়ন্তী চুপ করে ঘুমিয়ে আছে, উপর থেকে একটা লাইট এসে পড়ছে, একটা সরাইখানা, অন্ধকার, বাইরে থেকে সকালের লাইটটা এসে পড়ছে, ক্যামেরাটা হালকা করে ট্র্যাক ইন করছে, আর ওইদিকে উদ্ভ্রান্তের মতো নল আধা বস্ত্র পরিহিত অবস্থায় সে উদ্ভ্রান্তর মতো ছুটে চলেছে কোনো একটা দিকে। আমরা দূর থেকে দেখতে পাই জঙ্গলের এক কোনায় মিলিয়ে গেল নল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। প্রথমত সরি, ভেরি ভেরি সরি, মাঝখানে একটা উইকে আসেনি। আসলে বিভিন্ন কারণে হয়ে যায়, বিভিন্ন শিডিউল আমার প্রেমাসিসের মিলতে গিয়ে অনেক সময় গুলিয়ে যায়। বাট এই মুহূর্তে আমরা প্ল্যান করেছি যে আমরা এপিকটাকে ব্যাংক করে সুন্দর করে যেভাবে শ্যুট করে রাখা যায়, যাতে আপনাদের কাছে প্রতি সপ্তাহে সেটা পৌঁছে যায়, তার ব্যবস্থা করব। সো যারা যারা অপেক্ষা করছিলেন, থ্যাংক ইউ। যে অনেকেই বলেছেন আসছে না কেন, হ্যাঁ দু একজন একটু রাগও করেছেন, বাট ঠিক আছে, সেই সব মাথা পেতে নিলাম। সো আজকের এপিসোড শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে এপিক চ্যানেল কিন্তু নতুন জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে কিন্তু এরপর থেকে মানে 35 নম্বর এপিসোড থেকে সেখানে সমস্ত এপিসোডস দেখা যাবে। সো অলরেডি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তার নিচে সাবস্ক্রাইব লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে সেই ওই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করুন 35 নম্বর এপিসোড থেকে, সেখানেই এপিকের এপিসোডস পাবেন। প্রথম কথা, এপিকে মাঝে মাঝেই দেখি যে বিভিন্ন কন্টেন্টে আপনারা কমেন্ট করেন, আপনারা বলেন যে আপনাদের খুব ভালো লাগছে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ। এই কারণেই বোধহয় আমরা সাহস পাচ্ছি যেটাকে একটা নতুন চ্যানেলে নিয়ে গিয়ে নতুনভাবে তৈরি করার। সো আজকের এপিসোড শুরু করি। লেটস বিগিন। মিউজিক। তো আজকে তাহলে আমরা একটা প্রেমের গল্প বলবো। হ্যাঁ, একটা প্রেমের উপাখ্যান যাকে বলে। মহাকাব্যে বিভিন্ন রকম গল্প তো আছে। আমি যখন পড়েছিলাম আমার মনে আছে যে আমারও কিন্তু এই পার্টিকুলার যে উপাখ্যানটা আছে সেটা পড়ে বেশ, তার মধ্যে ড্রামা আছে সলিড। কিন্তু মুশকিলটা হলো এই উপাখ্যানটা জেনারেলি থেকে খুব বাইরে। হ্যাঁ, মহাভারতের মূল ঘটনার সাথে কোনো লিঙ্ক নেই। ও যুধিষ্ঠিরকে একটা বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, শুধু যুধিষ্ঠিরকে বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে। সবাই তো এত দুঃখে, মানে তুমি ভাবছো তুমিই দুঃখে আছো, কিন্তু তুমি শুনে নাও যে অন্যরাও কিরম দুঃখে আছে। মহাভারত তো এইসব হয়েই থাকে, কিন্তু এই গল্পটা বেসিক্যালি অনেক বড়। ওটা পুরো উপাখ্যান প্রেমের। এটাই একটা উপন্যাস হতে পারে। এখানে হিরো হলেন নল বলে একজন রাজা, এবং হিরোইন হলেন দময়ন্তী বলে একজন রাজকন্যা। তো এই পুরো ব্যাপারটা শুরু করি আমরা তাহলে। চলো।
তো নিষাদ রাজ বীরসেনের পুত্র হচ্ছে নল। এখানে কিন্তু নিষদ লেখা আছে। আচ্ছা, তো যা হোক, বীরসেনের পুত্র নল, এবং সে প্রচণ্ড সুন্দর, হ্যাঁ, কন্দর্পকান্তি চেহারা, কন্দর্পকান্তির চেহারা, হ্যান্ডসাম ছেলে আর কি, হ্যান্ডসাম ছেলে। এবং সে রাজা হয়ে উঠেছে বীরসেনের পরে। শুধু কন্দর্পকান্তিই নয়, সে খুব অশ্বচালনা, অশ্বী চালনায় পারদর্শী। প্রায় বলছে যে অশ্বিনী কুমারদের মতো তার মানে ঘোড়া এত ভালো চালাতে পারে। খুব ভালো রাজা আর কি, বলশালী, বেদজ্ঞ, সত্যবাদী, হ্যাঁ সত্যবাদী, ব্রাহ্মণ পালক, এ সমস্ত রয়েছে। অক্ষৌহিনী সেনা রয়েছে, এক অক্ষৌহিনী সেনার সে চালনা করে এবং বেদজ্ঞও বটে। তবে একটা সমস্যা আছে তার, যেটা আপাতত সরিয়ে রাখি, সেটা হচ্ছে এই যুধিষ্ঠিরের যেমন ছিল, সেও একটুখানি ওই দুধ খেলার প্রতি একটুখানি তার একটা মানে পাশা খেলার প্রতি, হ্যাঁ, একটু জুয়ায় একটু আসক্তি আছে, তো যা হোক, এমনি রাজত্বের মহিলারাও তাকে খুব পছন্দ করেন, তো এরকম একটা ভালো রাজা রয়েছে। এদিকে বিদর্ভ রাজ ভীম, মানে মহাভারতের অর্জুনের ছেলে না, অন্য ভীম, বিদর্ভরাজ ভীম, তার কোনো সন্তান সন্ততি নেই। তার সন্তান সন্ততি নেই বলে তার বেশ দুঃখ। তো এক মহর্ষির কাছে তিনি গেলেন, তার নাম দমন। এটাকে ব্রহ্মর্ষি বলা হয়। ব্রহ্মর্ষি, সরি, নট মহর্ষি। ব্রহ্মর্ষি দমনের কাছে গেছেন, তো তিনি বর দিয়েছেন। তার ফলে তার একটি কন্যা এবং 3টি পুত্রের জন্ম হয়েছে। কন্যাটির নাম দময়ন্তী, অর্থাৎ বিদর্ভ রাজ্যের রাজকন্যা দময়ন্তী, এবং তার 3 সন্তান, দন্ত এবং দমন। এই 3জন, এই দমন আমাদের ব্রহ্মর্ষির নাম। ব্রহ্মর্ষি দমন যেহেতু এরা মানে বর দিয়েছেন, সেজন্য নাম এরকম এদের। হ্যাঁ, বেশ। তো এই দময়ন্তী বড় হয়ে উঠছেন এবং তিনিও একেবারে মহীয়সী হয়ে উঠলেন। মানে তার রূপ গুণের চর্চা চারিদিকে, মানে তার তুলনায় সুন্দরী আর কেউ নেই পৃথিবীতে, এরকম লেভেলে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এরকম লেভেলে কথাবার্তা হচ্ছে যে একটি রাজকন্যা আছে বিদর্ভ রাজের, তার একটা ব্যাপারই আলাদা। দেবতারা তাকে দেখে রীতিমতো আনন্দ হতো, বাবা কি সুন্দর দেখতে, মানে দেবতারাও বলতেন। হ্যাঁ হ্যাঁ, তো একদিকে নল বড় হয়ে উঠেছেন, যে রাজাদের মধ্যে মানে মোস্ট এলিজিবল ব্যাচেলার দুজন আর কি, একদিকে নল আর একদিকে দময়ন্তী। চলছে তো দময়ন্তীর যে সৌন্দর্য, এইসবের কথা নলের কানেও পৌঁছেছে, এবং ভাইস ভার্সা। তো এদিকে নল প্রায় একেবারে মানে দূর থেকেই দুজনে নিজেদের প্রেমে পড়ে গেছে, মানে দূর থেকেই শুধু শুনে, একে অপরের কথা শুধু শুনে, যে নল বলে একজন আছে সেটা শুনে দময়ন্তী, এবং দময়ন্তী বলে একজন আছে সেটা শুনেই প্রেমে পড়ে গেছে। তো নল একদিন এক রাজহংসকে ধরেছে বনে, উদ্দেশ্য ছিল, তো রাজহংস বলে, আর মেরে ফেলবেন না, আমি আপনার কাজে আসতে পারি। বলে, হ্যাঁ, কাজেই আসার জন্য তোমাকে ধরেছি। সেটা হচ্ছে তুমি দময়ন্তীর কাছে যাও এবং গিয়ে, মানে রাজহংসী বলেছে আমি দময়ন্তীর কাছে আপনার কথা পৌঁছে দিতে পারি। তো বলছে, হ্যাঁ তুমি যাও দময়ন্তীর কাছে, বিদর্ভে যাও, এবং সেখানে গিয়ে তুমি দময়ন্তীকে আমার মনের কথাটা জানাও। মানে একটা প্রেমপত্রের মতন, কবুতর যা টাইপের, রাজহংস যা হয়ে গেছে। একদম। তখন তো আর ফেসবুক প্রোফাইল ছিল না যে আচ্ছা দময়ন্তী বলে শুনছি, দেখি স্টক করে আসি, এটাও ছিল না। তো কাজেই ওই পদ্ধতিতেই তো পাঠানো হলো। তো রাজহংস গেলেন বিদর্ভে। সে রাজহংসেরও বিরাট রূপ আর কি। হ্যাঁ, মানে একটা রাজসূয় একটা প্রেম চলছে, আলাদাই ব্যাপার। হ্যাঁ, মানে মেসেঞ্জার ইটসেলফ ইজ বিউটিফুল। তো সে গিয়ে ওখানে, তো তাকে ধরেছে, তা দময়ন্তীর যারা বন্ধু বান্ধব তারা তো দময়ন্তীর কাছে এসছে। সে গিয়ে বলছে যে, এবং সে মানুষের ভাষায় কথা বলছে, সে বলেছে যে নলের কথা দময়ন্তীকে বলল, যে নল বলে একজন আছে, তুমি জানো না বোধহয়, বা আপনি জানেন না বোধহয়, যে সে অত্যন্ত কন্দর্পকান্তি, হ্যান্ডসাম এবং গুণবান, বেদজ্ঞ ইত্যাদি, এবং ওর মতো মানুষ খুব বেশি নেই। হ্যাঁ, দেবতা, গন্ধর্ব, রাক্ষস, নাগ, কারোর মধ্যে আপনি ওরকম একজনকে পাবেন না। এরকম ছেলে পাওয়া মুশকিল আছে, ঘটক টাইপের। তো এ হলো, এবং দময়ন্তী শুনলেন, তার প্রেম তো ছিলই, সে আরও
প্রেমে আবিষ্ট হয়ে গেল এবং রাজহংসী বললো ঠিক আছে তুমি জানাও নলকে গিয়ে আমার মনের কথাও। এবং মানে এবার পাঠিয়ে দিল। তো অ্যাকচুয়ালি তো দময়ন্তীও ওয়েট করছিল এরকম একটা জিনিসের জন্য, কারণ মনে মনে তো দুজনের পানি প্রার্থী হয়ে গেছে, প্রণয়ে পাগল, প্রেমে পাগল হয়ে গেছে। হ্যাঁ প্রেমে পাগল হয়ে গেছে দুজনে। এবার সেই সময় কি ইন্টারেস্টিং ব্যাপার ভাব, সেই সময় তো এরকমই হওয়ার কথা। হ্যাঁ, আর তারপর যেদিন প্রথম দেখবে সেদিনের কথাটা ভাবতো, ওফ আলাদাই ব্যাপার। এখন দেখে দেখে হয়ে যাচ্ছে প্রেম, মানে শুনে হয়েছে। এবার এসে একটা মেসেঞ্জার এসে একটা ভিশন দিয়েছে, সেটা দিয়ে আরও বলছে একদম কারেক্ট আছে, আমি যা ভাবছিলাম তাই। তো তুমি গিয়ে ওনাকে বলো যে আমিও ওনাকে, মানে ওনার প্রতি আমারও প্রণয় যথেষ্ট। তো হংস নিষদ রাজ্যে গিয়ে নলকে জানিয়েছে কথাটা। নল প্রচণ্ড খুশি অবভিয়াসলি। এদিকে এই ঘটনাটা ঘটে যাওয়াতে দময়ন্তী তো তখন জানে যে নলের কাছে তার মেসেজটা পৌঁছে গেছে, এবং প্রেমটা কিন্তু একটা কোথাও এতদিন যে দূর ছিল, এখন কিন্তু প্রেমটা ইজ লাইক অ্যাকসেপ্টেড, যে হ্যাঁ ঠিক আছে তাহলে দুজনেই দুজনের প্রেমে আছি। হ্যাঁ, এটা একদম আমার টিনেজ লাভের মতন লাগছে একদম। ওই যে প্রথম প্রেমের একটা যে প্রচন্ড একটা আকর্ষণ, যে মন খারাপ করে দেওয়ার মতন সেরকম লাগছে। চল এইবার তো এই যে মন খারাপের কথা বললি, সেই মন খারাপ দময়ন্তীর হচ্ছে মানে শুধু হচ্ছে না, যতদিন সে নলকে না দেখতে পাচ্ছে বা নলের কাছাকাছি না যেতে পারছে, সে খুবই আস্তে আস্তে বিবর্ণ হওয়া শুরু হলো। সে একটু ওজন লুজ করা শুরু করলো, সে খুব ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে একটা। এবার সবাই সখীরা দেখছে ব্যাপারটা, দেখে বলছে একবার গিয়ে বিদর্ভরাজকে বলা হোক, যে বাবাকে বলা হোক যে মেয়ের এরকম অবস্থা কিন্তু। তো বিদর্ভরাজকে বলা হয়েছে, বিদর্ভরাজ বুঝেছেন, বলে দাঁড়াও তোমরা যাও আমি দেখছি। নিজে মনে, উনি তো বিদগ্ধ লোক, উনি বলেছেন, উনি বুঝেছেন যে মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, লাভেরিয়া হুয়া, সর্দি খাসি না ম্যালেরিয়া হুয়া, একদম এই আমার মেয়ের তো এবার লাভেরিয়া হয়েছে, এবার তো আমার একটা স্বয়ম্বর অ্যানাউন্স করতেই হবে, সময় এসে গেছে। তো ইনি ডিসাইড করলেন, স্বয়ম্বরের ঘোষণা হলো, এবং প্রচুর রাজাকে আমন্ত্রণ পাঠানো হলো, এবং প্রচুর রাজা এলেনও, প্রায় সবাই নাম আছে না, হ্যাঁ প্রায় সবাই। এবার সবাই এসছে এরকম একটা স্বয়ম্বর সবার প্রিপারেশনের জায়গায়। তো নারদ সেই সময়, নারদ এবং পর্বত, হ্যাঁ দুই ঋষি, হ্যাঁ এই দুই ঋষি গেলেন ইন্দ্রের কাছে গিয়ে ইন্দ্র বলছে আচ্ছা একটা কথা বলুন, যে ধর্মজ্ঞ রাজারা সমরে মানে যুদ্ধে একটুও ভয় না পেয়ে জীবন ত্যাগ করে দেয়, তো এবং তারা অক্ষয় স্বর্গলোক, মানে তারা তো স্বর্গলোক পায়, তো সেই ক্ষত্রিয় বীরগণ গেল কোথায়? হ্যাঁ, মানে কাউ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সবাই কোথায় চলে গেল রাজারা এত? তো সেই অতিথিগুলো আর আসে না আমার এখানে, কি ব্যাপারটা কি? নারদ বললেন শুনুন স্যার, এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে পৃথিবীর যে শ্রেষ্ঠ সুন্দরী নারী, তার স্বয়ম্বর রচিত হচ্ছে বিদর্ভ রাষ্ট্রে, সেখানে সমস্ত রাজারা আছেন, তো আসবেন কি করে? বলছে অগ্নি, সেই সময় অগ্নি আরো সবাই এসছে, অগ্নি, বরুণ, যম, এরা তো এসছে, চারজন মিলে লোকপাল, হ্যাঁ এরা লোকপাল, তাছাড়াও কুবের, নৈরিতা, মারুত, হ্যাঁ সবাই চলে এসছে। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এবং তাদের যারা সহচর সবাই মিলে বলছে যে আমরাও যাব। তারাও শুনে ব্যাপারটাকে বেশ, তারাও ইন্টারেস্টেড হয়েছে, বলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যখন সবচেয়ে সুন্দরী বলছো, তাহলে আমরা কেন বাদ যাই, আমরাও যাবো, স্বয়ম্বরই তো, যেতেই পারি। তো এরা রওনা দেয়। তো রওনা দিতে গিয়ে মাঝ রাস্তায় তাদের একটা মানুষের সঙ্গে তাদের দেখা হয়। সেই মানুষটাকে দেখে এরা ভাবে এই লোকটা দময়ন্তী স্বয়ম্বরে যাচ্ছে, আমাদের তো কোনো চান্সই নেই। কেন? এই লোকটা হলো নল, যাকে এখানে মানে বলা হয়েছে মন্মথ তুল্য দেখতে। মন্মথ মানে হলো মদন দেবের মতো দেখতে, মানে স্বয়ং কামদেবের যে রূপ, সেই রূপ নলের মধ্যে আছে।
এরা বলছে আমরা গিয়ে কী করবো তাহলে? ইন্দ্র বুদ্ধি লাগিয়েছে, যথারীতি ইন্দ্রই সবসময় বুদ্ধি লাগায়। বলেছে শোনো, তুমি সবসময় সত্যি বলবে বলে ডিসাইড করেছো জীবনে? বলে হ্যাঁ। প্রথমে আসার পরে তো বিমান থেকে নেমেছে তো নিশাদ রাজকে বলছে যে হ্যাঁ, তারপর বল। হ্যাঁ, নিশাদ রাজকে বলেছে যে তুমি তো সত্যব্রত, তো তুমি একটা কাজ করো, তুমি দূত হয়ে আমাদের সাহায্য করবে, এই প্রমিস করো। আর নল একেবারে করো জোরে বলেছে করবো। এই করবো বলে দিয়ে যে কি গন্ডগোল করলো সেটা এখন বোঝা যাবে। এবার সঙ্গে সঙ্গে নল জিজ্ঞেস করে, প্রথমে কিন্তু বলে করবো, মানে লোকটা ভালো, রাজা ভালো। তারপর বলে আপনারা কে, এরম অদ্ভুত বিমান থেকে নামছেন, আপনাদের মনে হচ্ছে তো একটু মনুষ্য তুল্য তো দেখে মনে হচ্ছে না? তখন এরা বলে আমরা হলাম অমর, পরিচয় দেয় না কিন্তু, মানে ওরা কারা বলে না, বলে আমরা অমর, আমরা দময়ন্তীর জন্য এখানে এসেছি, আর তোমার কাজ হলো তুমি গিয়ে বলবে যে দেবতারা তাকে চান। তারপরে বলেছে আমি ইন্দ্র, অগ্নি, বরুণ এবং যম, এই চারজনকে একসাথে প্রতিরূপে বরণ করতে হবে দময়ন্তীকে, এটা তুমি গিয়ে বলো। তো নল বলেছে আমি ঢুকবো কি করে? প্রথম কথা আমি এটা করতেই না, প্রথম বলেছে স্যার প্লিজ এটা কি বলছেন? আমাদের জীবনে অনেক দিন ধরে আমরা একে অপরকে ভালোবাসি এবং মনে মনে একে অপরকে পতিপত্নী রূপে বরণ করে নিয়েছি, তো এটার কোনো স্কোপ নেই, আপনাদের এই সব বলবেন না। তো এবার ইন্দ্র বলছে প্রথমেই কি বলেছিলে? করবো। হ্যাঁ, তা তো বলে ফেলেছিলাম মুখ ফসকে, এবার এবার কোনো উপায় নেই, এবার তোমায় করতে হবে। নল বলেছে আচ্ছা, কিন্তু আমি দময়ন্তীর কাছে পৌঁছাবো কী করে? এই যত সিকিউরিটি আছে রাজার, সেই সিকিউরিটি ভেঙে আমি দময়ন্তীর কাছে পৌঁছাবো কী করে? তো ইন্দ্র বলে সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি তোমাকে ওই অবধি পৌঁছে দেবো, বাকি কাজটা তুমি গিয়ে করবে। তো পৌঁছে দিয়েছে ইন্দ্র নিজের মায়া বলে, এখানে লেখা নেই কীভাবে পৌঁছেছে, বাট পৌঁছে দিয়েছে। হ্যাঁ, মানে পরে নল বলছে যে আমাকে কেউ আটকায়নি। হ্যাঁ, আমাকে কেউ আটকায়নি, এবং সে গিয়ে সখী পরিবেষ্টিত অবস্থায় দময়ন্তীকে দেখতে পায়, এবং দেখে যে তার মধ্যে কি হয়েছিল সেটা লেখা নেই রে এখানে, কিন্তু মনের মধ্যে কি হয়েছিল সেটা তো আজকাল তো লোকে সাইয়ারাও দেখছে। কিন্তু এই যে আর সাইয়ারা বলিস না, বইটাকে নিয়ে সাইয়ারা বলাতে লোকজন খুব রুষ্ট হয়েছে। হ্যাঁ, না আমি বলছি যে এখন তো লোকে দেখছে, সে তো ভালোবাসার সিনেমা তো দেখেই, কিন্তু এই যে লোকটা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে, তুই ভেবে দেখ, হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বেশি কাম্য এক নারীকে সে বলতে যাচ্ছে 4 দেবতাকে তুমি স্বীকার করে নাও। ডিলেমাটা বুঝতে পারছিস লোকটার? তো যাই বুঝতে পারছি না, কিন্তু মানে একটা অনুধাবন করতে পারছি। হ্যাঁ, তো এবং দময়ন্তী নলকে দেখে বলেছে তুমি কি এরকম সর্বাঙ্গ সুন্দর মানুষ হয় নাকি? নল বলে যে শুনুন, তোমাকে দেখে তো আমার, মানে দময়ন্তী বলছে তোমাকে দেখে তো আমার, মানে আমার মধ্যে প্রণয় আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, তো বলছে আমাকে আমার হৃদয় হরণ করতে এখানে এসছো কেন? এরকম ব্যাপার, মানে বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ মেন্ট টু বি, প্রিডেস্টাইন্ড একটা সম্পর্ক। তো সেইখানে বলে যে আমি অ্যাকচুয়ালি 4 দেবতার হয়ে এখানে এসছি, আমি নল। দময়ন্তী বলে তুমি নল 4 দেবতার হয়ে বলতে এসছো? বলো হ্যাঁ, 4 দেবতা আমাকে পাঠিয়েছে, ইন্দ্র, বরুণ, যম এবং অগ্নি, এবং তারা বলেছে যে, তাই তো? হ্যাঁ, যম এবং অগ্নি, তারা বলেছে যে তারা তোমাকে পত্নীরূপে বরণ করতে চায়। এবার দময়ন্তী বলে যে দেখো, পয়েন্টটা হলো এটা তো সম্ভব না, কারণ তুমিও জানো, তুমিও হংসের মাধ্যমে আমাদের আগে কথা হয়েছে, তুমিও জানো যে আমি তোমাকে মনে মনে মেনে নিয়েছি, আর মানে আমিও জানি যে তুমি আমাকে মনে মনে পত্নী মেনে নিয়েছো, এটা সম্ভব নয়। তো বলছে তাহলে কি উপায়? বলছে যে যদি তুমি আমার না হও, সেক্ষেত্রে আমার তো হয় বিষ খেতে হবে, নয়তো আগুনে অগ্নিদগ্ধ হতে হবে, নাহলে রজ্জুতে, নইলে জলে পুড়ে মরতে হবে, অথবা ফাঁসিদের খাটে ঝুলতে হবে, মানে আমাকে সুইসাইড করতে হবে, মরে যাবো তুমি যদি তোমাকে না পাই। তো এই অবস্থায় কি করা যায়? এই অবস্থায় বললো দেখো, এখন অবধি পৃথিবীতে ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, মানে দময়ন্তী বলছে,
বলছে এখনো অবধি মেয়েদের কাছে চুজ করার অপশন আছে পুরুষ, স্বয়ম্বর সভা এখন অবধি হচ্ছে পৃথিবীতে। তো আমি যেটা করব সেটা হলো তুমি সবার মতো করে একজন পার্টিসিপেন্ট হিসেবে ওখানে এসো, তুমি এসো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকেই চুজ করব, আমি তোমাকে চুজ করব। এই কথা বলে আমরা দেখতে পাই সে দূরে চলে যাচ্ছে, পেছনে নিশ্চয়ই কোনো গান বাজছিল আমরা শুনতে পাইনি, কিন্তু সে চলে যায় স্বয়ম্বর সবার দিন। এবার কি হলো বলো? এবার নল ফিরে গেলেন গিয়ে যে তো ইন্দ্র, এই লোকপাল 4 জন, ইন্দ্র মূলত তাদের নেতা আর কি, বলছে কী হলো? বলেন দেখুন আমাকে তো কেউ আটকায়নি, আপনি যেমন বলেছিলেন আমি প্যালেসে ঢুকতে পেরেছি, মহলে কেউ আমাকে আটকায়নি, তো এবং আমি দময়ন্তীর সাথে দেখা করেছি, এবং দেখা করে আমি আপনাদের কথা আমি পৌঁছে দিয়েছি, কিন্তু দময়ন্তী বলেছেন যে তিনি আমাকেই চুজ করবেন, আমাকে ছাড়া মানে আমরা প্রেমে আবদ্ধ, তিনি আমাকেই চুজ করবেন এবং এমনভাবে করবেন যাতে পাপ না হয়। উনি বলেছেন আমাকেও আপনাদের সাথে স্বয়ম্বর সভায় যেতে। তো ইন্দ্র বলছেন ঠিক আছে, হবে। তো যখন স্বয়ম্বর সভা শুরু হলো তো সমস্ত রাজারা এসে বসেছেন ওখানে, মানে ঠিক করছে সমস্ত রাজায় আর কি, রাজারা সমস্ত এক একজন বড় বড় রাজা, সৌম্যকান্তি, এবং তাদের সবার গলায় সুগন্ধি মালা রয়েছে, জুয়েলারি সমস্ত ছিল। তো এবার একজন করে রাজার নাম ডাকা হচ্ছে এবং দময়ন্তী এসছেন। দময়ন্তীকে দেখে তো সবার মানে আরোই আপ্লুত, এতদিন তো দেখেননি, শুধু শুনেছেন। এবার দময়ন্তীকে দেখে তো তাদের আপ্লুত হয়ে গেছেন। এবার একজন করে রাজার নাম ডাকা হচ্ছে, দময়ন্তী কারোর দিকে তাকাচ্ছেন না। এই মত অবস্থায় দময়ন্তী দেখলেন যে নলের 5টা নল, 5জন দাঁড়িয়ে আছে, সবাইকে নলের মতো দেখতে, 5জন দাঁড়িয়ে বসে আছে, সবাইকে বসে আছে, 5জনই নলের মতো দেখতে। এবার দময়ন্তী ভাবছেন এবার কি করি, বুঝতে পারছেন যে এর মধ্যে 1জন নল আর 4জন হচ্ছে দেবতা, কারণ এটাই তো ব্যাপারটা তো জানে। তো বলছে কি করি আমি, দুঃখ হচ্ছে মনে মনে যে আরে আমি কি ভুল করে ফেলবো, যদি ভুল নলকে চুজ করে ফেলি। তখন তার একটা মাথায় এসছে, আচ্ছা আমি ভগবানদের সম্বন্ধে, দেবতাদের সম্বন্ধে একটা জিনিস তো আমি শুনেছিলাম, এবার একটু টেস্ট করে দেখা যাক। তো সে ওই 5জন নলের সামনে গিয়ে তিনি করজোরে বললেন যে দেখুন আমি নিষদরাজ নলকে মন দিয়ে ফেলেছি, আমি তাকেই বিবাহ করব, এবং আপনারা যারা বাকি 4জন রয়েছেন, বাকি 4জন দেবতা, তাদের কাছে আমি নতজানু হয়ে আমার সমস্ত শ্রদ্ধা ভক্তি দিচ্ছি, এবং আপনারাই বিচার করুন যে আমার মন থেকে যদি আমি পবিত্র হই, আমার প্রেম যদি পবিত্র হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের রূপে, নিজ রূপে আমাকে দেখা দিন। যদি আমার কথা সত্যি হয় যে হ্যাঁ আমি নলকে পুরোপুরি ভালোবাসি, তাহলে আপনারা আমাকে দেখা দিন। এরাও পড়েছে ফাঁপড়ে, এবং ফাঁপড়ে পড়ে বলছে যে হ্যাঁ দেখছে যে মানে এটা তো সেই সময়কার কথা, তখন মানুষের সত্য কথা বলার ব্যাপার ছিল, নর্মাল ছিল আর কি। হ্যাঁ, এবং সেটাকে শ্রদ্ধাও মানুষ করতো। তো দেবতারা তো দেবতা আলটিমেটলি, তারা বলছেন যে হ্যাঁ এ সত্যি মনে মনেই প্রেম করেছে, তো তারা নিজ রূপে এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, তারা সম্পূর্ণভাবে নিজ রূপ দেখায় না, তারা দেব চিহ্ন, যেগুলো হ্যাঁ তারা এবার দাঁড়িয়ে পড়াতে দময়ন্তী কি চিহ্ন দেবতাদের, দেবতাদের চিহ্নের মধ্যে একটা হচ্ছে দেবতাদের কখনো ঘাম হয় না, তাদের ঘাম হয় না। দ্বিতীয়ত তাদের বস্ত্র এবং আভূষণ, এটাতে কখনো কোনো রকম ধুলো টুলো কিচ্ছু লাগে না। মালা যেটা গলায় পড়ে আছে সেটা মনে হচ্ছে সবসময় ফ্রেশ, এই একটা। 3 নম্বর হচ্ছে তাদের ছায়া পড়ে না, এবং তাদের চোখের পলক পড়ে না একদম। এই 4জন যখন দাঁড়িয়েছেন তখন বোঝা গেছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো একটু এলিভেটেড আছে, একদম জমিতে পা পড়ে না, একটু এলিভেটেড থাকে। রাইট। তো এই 4জন যখন দাঁড়িয়েছেন তখন দময়ন্তী বুঝতে পেরেছেন যে আচ্ছা এই 4জনের মধ্যে তো কোনো রকম, অ্যাকচুয়ালি 5জনই দাঁড়িয়েছে, তো একমাত্র একজনের মধ্যেই মনে হচ্ছে যে দেবলক্ষণ নেই, মানে সে একটু ঘাম তার কোথাও দেখা যাচ্ছে, তার মালাগুলো অতটাও ফ্রেশ নয়, তার পাটা জমিতে আছে, তার ছায়া পড়ছে,
এবং চোখের পলকও পড়ছে, তখন দময়ন্তী তাকে মালা দিয়ে তাকে স্বীকার করলেন। এবং চারজন দেবতা তখন নিজ রূপে এসে বললেন যে সত্যি তোমাদের প্রেম পবিত্র এবং আমরা আশীর্বাদ করছি, তোমাদেরকে বর দিচ্ছি, তোমাদের দুজনকে। কি বর দিচ্ছেন? তো প্রত্যেকে দুটো করে বর দিয়েছে। প্রথমত ইন্দ্র বললেন যে তুমি যখনই যজ্ঞ করবে আমাকে সেখানে পাবে, এবং তোমার যা অভীষ্ট লক্ষ্য সেখানে তুমি পৌঁছবে। হ্যাঁ, এবং যখন তোমার শেষ হবে, দেহের যখন অন্ত হবে, তখন তুমি উত্তম গতি লাভ করবে, মানে তুমি স্বর্গ লাভ করবে। ঠিক। অগ্নিও বললেন যে আমাকেও যখন তোমার প্রয়োজন আমি তখনই তোমার কাছে আসব, এবং তুমি অগ্নির মতো তেজস্বী হবে। যম বললেন যে এখানে আরেকটা ব্যাপার এখানে ছোট্ট আছে, সেটা হলো বলেছে তুমি প্রভাময় দিব্যলোকে যাবে, মানে যে দিব্যলোকের কথা বলা হচ্ছে সেখানে তুমি পৌঁছতে পারবে। যম বললেন যে তুমি ধর্মের পথে থাকবে, এইটা যম তো ছিলেনই, হ্যাঁ, তো ধর্মের পথে থাকবে এই তোমাকে আশীর্বাদ করলাম। আর তৃতীয় হচ্ছে যে যা রান্না করবে সবই সুস্বাদু হবে। আর একটা বরুণ বললেন জল যেখানে চাইবে সেখানেই পাবে। হ্যাঁ, জল যেখানে চাইবে তুমি সেখানেই পাবে। ঠিক। এবং তাকে একটা সুগন্ধি মালাও দিলেন। হ্যাঁ, দিয়ে বললেন যে তারা অন্তর্হিত হলেন। না, যুগল পুত্রের, হ্যাঁ, যুগল সন্তানের বর দিলেন। তারপরে তারা অন্তর্হিত মানে চলে গেলেন ওখান থেকে। আর নল দময়ন্তীর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে তারা তো সেই প্রজারাও খুব খুশি, মানে বেস্ট কাপল আর কি। হ্যাঁ, এর মতন কাপল তো নেই সারা ভারতবর্ষে, আর রাজ্যটক হয়েছে আর কি। তো সেরকম নলয়ন্তী বলতে হবে তখন, ট্যাবলেট থাকলে নলয়ন্তী বলতো ওদেরকে, নলন্তী বা এরকম কিছু নাম হতো। তো যাই হোক, বা দমল, সামথিং লাইক দ্যাট। তো যাই এরকম একটা কাপল, তো তারাও খুব আনন্দে রয়েছে, তাদের চলছে সমস্ত। হ্যাঁ, এবং তারপর তারা চলে গেলেন নিজের রাজ্যে গিয়ে বিদর্ভতে থেকে তারপরে নিজের রাজ্যে গিয়ে সুন্দর রয়েছেন। সময়ে সময়ে মানে তাদের পুত্র এবং কন্যা দুটি জন্মগ্রহণ করলো, ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনা। তিনি আবার অশ্বমেধ যজ্ঞ করেছেন এই সময় গিয়েটি একদম সুন্দর। এবার ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনা জন্মালো। এবার তো ইম্পর্টেন্ট ব্যাপার, এবার ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই ইন্দ্র এবং তার 3 সহচর এরা তো ফিরে চলছেন। রাস্তায় তাদের দেখা কলি এবং দাপরের সাথে। এবার এখানে একটা আমার 2খান কথা আছে। কেসটা হলো, আমার এই পুরোটা মনে হচ্ছে ব্যাপারটা খুব মেটাফর, কারণ কলি আর দাপর দুটো যুগের নাম। তো দুটো যুগ মানুষ হিসাবে তো এই প্রথমবার দেখলাম আমরা, এরকম তো জানি না, শুনেছি, মানে অনেকে বলে কলি নাকি একটা দেবতার পার্ট এবং হয়তো সেরকমই কিছু একটা ছিল, কিন্তু আমার এখানে মনে হয়েছে এটা বেশ মেটাফরিক্যালি বলা হচ্ছে। তুমি বলো দেখি তারপর কি হচ্ছে, আমি মেটাফরটা বলছি। হ্যাঁ, না মেটাফরিক্যাল তো আমারও মনে হয়েছে, কারণ এই যে প্রথমত দেবতাদের কাছে, মানে পবিত্র প্রেমের কাছে দেবতারা হেরে গেলেন, এটা তো মেটাফরিক্যাল একদমই। তারপর কলির সাথে দেখা, গল্পটা বলি, তারপর সেটা নিয়ে যা আলোচনা করলে করা যাবে। তো কলির সাথে দেখা, তো কলিকে বললেন ইন্দ্র যে এই কোথায় যাচ্ছ কোথায় তোমরা দুজন মিলে? তো কলি বলছেন যে আরে আপনারা শোনেননি, দময়ন্তী বিরাট সুন্দরী মহিলা, তার স্বয়ম্বর হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আমার খুব মনে ধরেছে, আমি মানে আমার প্রচণ্ড আকৃষ্ট আমি দময়ন্তীর প্রতি, তো সেখানে আমি স্বয়ম্বরে যাচ্ছি দময়ন্তীর সাথে বিবাহ করব বলে। রাম, আপনি জানেন না, হো গিয়া সব ডান অ্যান্ড ডাস্টেড, হয়ে গেছে, তুমি মিস করে ফেললে, ডিলেড। স্বয়ম্বর হয়ে গেছে, নলের সাথে দময়ন্তীর বিবাহ হয়ে গেছে, দময়ন্তী চুজ করে ফেলেছেন। তো বলছেন যে কলির ব্যাপারটা একদম পছন্দ হয়নি, মানে দেবতারা থাকতে আমি কলি
হ্যাঁ, আমরা থাকতে একজন মনুষ্যের সাথে দময়ন্তীর বিবাহ হবে, এটা তো মেনে নেওয়া যায়। তার মধ্যে তোমরা 4 জন ওখানে ছিলে, তোমরা 4 জন ওখানে ছিলে, দেবতা ছিল সামনে, মানে মানুষ ওভার দেবতা, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? প্রচন্ড রেগে গেছে এবং দময়ন্তীর তো এর জন্যে পানিশমেন্ট পাওয়ার কথা। তো ইন্দ্র তাকে বুঝিয়েছেন, দেখো সেটা হয় না, কারণ দময়ন্তী নিজে চুজ করেছেন নলকে এবং আমরা তাকে আশীর্বাদ করেছি, আমরা অ্যাপ্রুভ করেছি ব্যাপারটা, তুমি আর এর মধ্যে ঢুকতে যেও না। বরঞ্চ আমি বলছি যে তাকে, নল এবং দময়ন্তীকে যে অভিশাপ দেবে বা পানিশমেন্ট দেবে, তার কিন্তু নিজেরই মৃত্যু হবে, নিজেরই ক্ষতি হয়ে যাবে। কাজেই এটা মানে আমি কিন্তু অ্যাপ্রুভ করছি না বলে এরা চলে গেছেন। কিন্তু কলি দাপরকে বলছে যে দেখো ভাই দাপর, আমার কিন্তু রাগ কমছে না, ক্রোধটা সংবরণই করতে পারছি না, আমি ক্রোধ সংবরণ করতে পারছি না। নলের প্রথমত হচ্ছে এই ব্যাপারটাতে নলকে তার রাজ্যচ্যুত করাটা আমার মনে হচ্ছে আমি করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না আমাকে, হবে। এবার এখানে এই মেটাফোর বললি, এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, বলছে যে সত্য ত্রেতা দাপর কলি, এই তো সত্য ত্রেতা দাপর কলি নাকি আবার এই যে জুয়ার সময় যে পাশা খেলা হয় তার 4টে যে সাইড, তার 4টে সাইডকে ডিনোট করে। সত্য হচ্ছে 4 বিন্দুওয়ালা, ত্রেতা 3 বিন্দুওয়ালা, দাপর 2টো এবং কলি হচ্ছে 1। তো বলছে আমি এই পাশার মাধ্যমে, মানে এই সার্কেল অফ লাইফ হতে পারে সেটা, সার্কেল অফ লাক হতে পারে সেটা, সেই দিক থেকে আমি নলকে রাজ্যচ্যুত করব। এটার যে কি মেটাফরিক্যাল মানে, মেটাফরিক্যাল এটুকু বুঝতে পারছি, মানেটা এখনো অবধি আমার কাছে ক্লিয়ার নয়। এখানে যেমন এই ভার্সনে যেটা বলেছে, তিনি নলের দেহে অধিষ্ঠান করতে চান। কলি মানে খারাপ, কলির নলের দেহে অধিষ্ঠান করে তাকে রাজ্যচ্যুত করবে বলে প্ল্যান করে, এবং দাপরকে বলে শোনো তুমি আমাকে হেল্প করো ওই পাশার মধ্যে প্রবেশ করতে। হ্যাঁ, তুমি পাশার মধ্যে প্রবেশ করে দাও। এবার পাশা মানে তো আবার আমার মনে হয় এখানে লেখা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যুধিষ্ঠির এই সময় তো জিজ্ঞেস করেছে বৃহদর্শকে, কি বললেন পাশা, উনিও পাশা খেলেছিলেন? বলে হ্যাঁ, দাঁড়াও এখনো অনেক বাকি আছে, বলছি। এবার কলিয়ে গেছে নিষদ রাজ্যে, গিয়ে না দেখছে এই লোকটা খুবই ধর্মবান একটা লোক, এ সব কিছু এত নিয়ম মেনে করে যে এর মধ্যে তো প্রবেশ করা যাচ্ছে না কোনোভাবেই, একে মানে এর আশেপাশেও যাওয়া যাচ্ছে না, এর ধর্মের অলাটা এত বড়, মানে সে সব ঠিক কাজ করে। তার মানে এটা এখান থেকে তো খুব ডিরেক্ট, হ্যাঁ, যে ঠিক রাস্তায় থাকলে পরে কলি যুগ চলছে বা যাই হোক, কলি যুগের যে ভাইসেসগুলো সেটা প্রবেশ করতে পারে না। রাইট, এটা তো আইডিয়া বেসিক্যালি। এবং এখানে এই আইডিয়াটাও তারপরে বোঝা যাচ্ছে যে একটা কিছু গন্ডগোল করে ফেললে বা কোনো গন্ডগোল করে ফেললে কলি তোমার মধ্যে প্রবেশ করতে পারে, এখানে তাই আছে। অনেক 12 বছর ধরে অপেক্ষা করেছে কলি, 12 বছর পর একদিন, আর কলিরও মানে বলিহারি এমন রাগ হয়েছে, 12 বছর ধরে ওয়েট করছে ওকে রাজ্যচ্যুত নাকি করেই ছাড়বে। তো এবার 12 বছর পর একদিন দেখলো কলি যে নল মূত্রত্যাগের পর তিনি পা না ধুয়ে শুধু আচমন করে সন্ধ্যা করছে। ব্যাপারটা অধর্মের হয়ে গেল কলির কাছে। ব্যাস, যেই সুযোগটা পেলেন সঙ্গে সঙ্গে কলির দেহে তিনি প্রবেশ করে ফেললেন, নলের দেহে কলি প্রবেশ করে ফেললেন। যেই প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আমার কাজ তো হয়ে গেছে, এবার আমি একে দিয়ে যা খুশি তাই করাতে পারি। তিনি এর ভাই, নলের ভাই পুষ্করের কাছে যায়, গিয়ে বলে শোনো তুমি নলের সঙ্গে পাশা খেলো, অক্ষ ক্রীড়া বা দুধ ক্রীড়া যেটাকে বলে সেটা করো, আমি তোমাকে সাহায্য করবো, এবং তুমি যে পুরো নিষদ রাজ্যটা আছে যেটা তোমার দাদার অধীনে আছে এখন, সেটা তোমার অধীনে চলে আসতে পারে। তো পুষ্কর একটু ভাবলো ভালো অফার, পুরো রাজ্য পেয়ে যাব, যথারীতি রাজ্যের লোভ, বিরাট লোভ। তো তিনি নলের কাছে গিয়ে নলের কাছে যাওয়া শুরু করলেন আর কি, এবং সেখানে কলি আবার বৃষের রূপ ধারণ করে তার পিছন পিছন চলতে থাকলেন। তো নলকে এসে পুষ্কর বলল যে এরকম ঘটনা, দুধ খেলতে হবে। এখানেও দেখা যাচ্ছে যে ওই দুধ ক্রীড়ার প্রতি, মানে পাশা খেলার প্রতি
যে আনুগত্য বা অনুরক্তি বা যেই একটা ছোট্ট আসক্তি যদি বলা যায়, না করতে পারলেন না কিন্তু। না, কারণ কলি তো তাকে কলির বসে চলে এসছে, না করলেন না। দুধ ক্রীড়ায় পবিত্র হলেন, তিনি বসলেন এবং ক্রমে ক্রমে সব কিছু মানে শুরু হলো সুবর্ণ যানবাহন দিয়ে, মানে তার যে সোনার যানবাহন আছে, বহু প্রকার যে তার ধনরত্ন এবং মানে ধন সম্পদ তিনি হারালেন। রাজাকে এরকমভাবে অক্ষক্রীড়ায় মানে এরকম একটা পাশা খেলায় হারতে দেখে মন্ত্রী মানে সবাই পুরবাসী যতজন মানে ওর যে প্রজা তারা এবং অ্যাডভাইজার্স, দময়ন্তী নিজে, দময়ন্তী কিন্তু মানে বললো কি আর খেলবেন না, অনেক হয়েছে, এবার আপনি বন্ধ করুন। কিন্তু গন্ডগোল হলো নলের মধ্যে তো কলি আছেন, কারো কথা শুনছে না, দময়ন্তীর কথাও শুনলে না। কলির আবেশে নল কোনো কথাই বললই না, জাস্ট পাত্তাই দিল না। দময়ন্তী আবার বাড়ি মানে নিজের ইয়েতে গেল, নিজের অন্তঃপুরে গেল। সেখানে গিয়ে তার ধাত্রী আছে, এক ধাত্রী মানে দাইমা আর কি, তো তাকে তার নাম হলো বৃহৎসেনাকে পাঠিয়ে রাজাকে বলার চেষ্টা করলো, না রাজা আপনি খেলবেন না, কোনো ফল হলো না। তখন দময়ন্তী বুঝলো যে একটু গন্ডগোল আছে, ব্যাপারটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। একবার বৃহৎসেনাকে দিয়ে তারপরে আবার পরামর্শদাতা সভাসদ প্রজা সবাইকে ডাকালেনও, এবং গিয়ে দময়ন্তী নিজেও বললেন যে সবাই আপনাকে কিছু বলতে চায়, শুনুন। 2-3বার ব্যাপারটা হয়েছে, হয়েছে, কিন্তু কিছুতেই কলির বশবর্তী শুনছে না, সে জুয়া খেলেই যাচ্ছে। এবং এইখানে বুঝে গেছেন আমাদের দময়ন্তী বুঝে গেছেন যে এটা গন্ডগোল হয়েছে, এটা কোনো একটা মোহ এনার কাজ করছে। তো তার যে দময়ন্তীর যে সারথি বার্ষ্ণেয়কে ডেকে পাঠায় দময়ন্তী। বার্ষ্ণেয়কে ডেকে প্রথমে বলেন যে রাজা বিপদে পড়েছেন, তুমি তাকে সাহায্য করো। যত তিনি পুষ্করের কাছে হাঁটছেন তত তার খেলার লোভ বাড়ছে, আগ্রহ বাড়ছে। তো একটা মোহের মধ্যে একটা মোহগ্রস্ত হয়ে তিনি খেলছেন এবং কারো কথা শুনছেন না, আমার কথা শুনছেন না, কোনো ওনার যে অ্যাডভাইজার, ওনার যে যারা ওনার ভালো চায় তাদের কারো কথা শুনছেন না। আমার যেটা মনে হচ্ছে বার্ষ্ণেয় বুঝলে যে এটা কিন্তু গন্ডগোলের একটা দিক, এবং আমার মনে হচ্ছে রাজ্য নাশ হবে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি যে দ্রুতগামী অশ্ব মানে যে তাড়াতাড়ি যেই ঘোড়াগুলো চলতে পারে সেই ঘোড়াগুলোকে নিয়ে তুমি রথে সংযোজন করে ইমিডিয়েটলি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাও, কারণ এদিকে যা দেখতে পাচ্ছি ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, ঠিক দিকে এগোচ্ছে না। তো বলছে আমার 2 সন্তানকে নিয়ে রথ নিয়ে তুমি ওখানে গিয়ে তাদের রেখে তুমি ওখানেও থাকতে পারো, আবার তুমি যেদিকে খুশি চলেও যেতে পারো। এই যেদিকে খুশি চলে যাওয়াটা ইম্পর্টেন্ট, পরে পাবো আমরা। তো সারথি মন্ত্রীদের অনুমতি নিয়ে এই 2 সন্তানকে নিয়ে তিনি রাজধানীতে গেল, বিদর্ভ রাজের রাজধানীতে বালক বালিকাকে রেখে ভীম রাজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে কোথায় গেল? শোকার্ত হয়ে নানা স্থানে ভ্রমণ করে যাচ্ছে লোকটা। বেচারা নল এত ভালো রাজা ছিল, দময়ন্তী এত ভালো একজন রানী ছিলেন, আমি একটা ভালো চাকরি করতাম, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা শোক তিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অযোধ্যায় তিনি গেলেন এবং সেখানে রাজা সেই মুহূর্তে ঋতুপর্ণ, এই ঋতুপর্ণর সারথি হিসাবে তিনি অ্যাপয়েন্টেড হলেন এবং তিনি অযোধ্যায় থাকা শুরু করলেন। এটা রেফারেন্স আমরা পরে পাবো। আপাতত যেটা বুঝতে পারলাম যে এখন অবধি মানে কি বলবো, লাভ স্টোরিতে বিরহটা হবে করছে, খারাপ সময় আসছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। দেখ, একটা প্রেমের গল্পতে এরকমই হয়, আগের দিনও বলছিলাম যে প্রথমে দেখা হবে, আইদার দুজনকে ভালো লাগবে, নাহলে একজনকে ভালো লাগবে না, আর নাহলে দুজনকে খারাপ লাগবে, কিন্তু প্রেমটা হয়ে ফাইনালি বিয়েও হয়েছে এবং দুজনের সুন্দর সংসার। এবং সেখানে প্রথমবার ক্রাইসিসটা ঢোকে, সেটা হলো সেম ক্রাইসিস লাইক যুধিষ্ঠির। ক্রাইসিসটা একই, ওয়েটা ডিফারেন্ট। এখানে দময়ন্তীকে ডিরেক্টলি ওই অপমানিত হতে হয়নি, কিন্তু কলির প্রভাবে নল কিন্তু সবই হেরে গেছেন। এবং তারপর ইনফ্যাক্ট পুষ্কর বলেও যে আপনি তো সবই হেরে গেলেন। এইখানেই আপনি সবই হেরে গেলেন, এবার
আপনার কাছে একটাই আছে, আপনি রানী দময়ন্তীকে বাজি রাখছেন না কেন? এবার তো আপনার কাছে এই একটাই আছে। এখানেই যুধিষ্ঠির এবং নলের মধ্যে ডিফারেন্সটা প্রকাশ পায়। নল রেগে গেলেন এবং সমস্ত আভূষণ ত্যাগ করলেন, দুঃখ পেলেন এবং দেখে বললেন যে আর আমি এর মধ্যে নেই। দময়ন্তীকে নিয়ে এক বস্ত্রে, মানে দময়ন্তী এক বস্ত্রে, উনি এক বস্ত্রে বেরিয়ে গেলেন। গিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো তিনি কিন্তু কলির আবেশে, তিনি কিন্তু কলি যদি চাইতেন, মানে কলি নিশ্চয়ই তার মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছেন, কিন্তু একটা পয়েন্টে গিয়ে কিন্তু কলিও প্রেমের কাছে হেরে গেলেন। যে উনি বললেন দেখো সব ঠিক আছে, আমি দময়ন্তীর জায়গাটা কিন্তু টাচ করতে দেবো না কাউকে, সে তুমি যতই কলি থাকো আমার ভেতরে। তো প্রেম স্ট্যান্ডস আউট হেয়ার অলসো। একদমই, আমার মনে হয় সেটাই মেসেজ। এই মেসেজটা আমরা পরেও আরেকটা জায়গাতেও পাবো। তো পুষ্কর এবার যখন ওরা বেরোলেন তখন পুষ্কর বললেন সমস্ত প্রজাকে, দেখো রাজ্য এবার আমার, আমি রাজা তোমাদের। নল দময়ন্তীকে যদি কেউ হেল্প করে, কেউ যদি শেল্টার দেয়, আমার থেকে খারাপ কিন্তু কিছু হবে না। কেউ ওকে কোনো সম্মান দিতে পারবে না, কেউ ওকে কোনো হেল্প করতে পারবে না। তো প্রজারা চেয়েও হেল্প করলেন না, সমাদর করলেন না, বনে চলে গেলেন নল এবং দময়ন্তী। না, এখানে নগরের উপকণ্ঠে তারা 3 রাত্রি শুধু জল খেয়ে কোনো রকমে কাটিয়েছেন, ক্ষুধায় তৃষ্ণায় রয়েছেন, ক্ষুধায় রয়েছেন। তারপর তিনি চলে গেলেন। না, তারপরে এখানে একটা গল্প আছে আরেকটা, বনে গিয়ে। হ্যাঁ, তো বনে গিয়ে যেতেই তো গল্প। তো বনে গিয়ে এবার নল খিদা আছে, নিজেও ক্ষুধার্ত, জানেন দময়ন্তীও কিছু খায়নি, তো কিছু পাখি দেখতে পেলেন। পাখি ভাবলেন যে এগুলোকে তাহলে খাওয়া যেতে পারে, এগুলোকে যদি আমি ধরি তাহলে পরে এদের দিয়ে আমাদের ক্ষুধা নিবৃত্তি হতে পারে। তো নিজের কাপড়টা দিয়ে উনি ওদেরকে ধরতে চাইলেন, জাল তো নেই, উপরে দিলেন আর কি। 5-4টে পাখি কাপড়টা সহ উড়ে গেল। উড়ে গিয়ে বললো তুমি বুঝতে পারোনি আমরা কে? আমরা হচ্ছে পাশা খেলার ওই যে 4টে সাইড, আমরা হচ্ছে তারা, এবং তোমাকে সর্বৈবভাবে হারানোর জন্য আমরা তোমার বস্ত্রটুকু নিয়ে চলে গেলাম। এটা না গেলে, তোমার এটা না চলে গেলে আমাদের না ঠিক কমপ্লিট স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, নিয়ে চলে গেল। তো নলের কাছে নির্বস্ত্র, নলের কাছে মানে কিছুই নেই, রাজ্য নেই, কোনো অর্থ নেই, খাবার জন্য কিছু নেই এবং বস্ত্রও নেই। তো নল তো ভেঙে পড়েছেন, বেসিক্যালি ভেঙে পড়েছেন, এবং মানে সে দুঃখ ভাবাই যায় না। হ্যাঁ, এবং সেখানে গিয়ে তিনি দময়ন্তীকে বলেছেন যে তুমি জানো, মানে যাদের জন্য আমরা ঐশ্বর্যহীন হয়েছি, যারা আমাদের সঙ্গে এই জিনিসটা করলো, যাদের জন্য আমরা এখানে এসেছি, তারা শুধু এইটুকুতেই ক্ষান্ত থাকেনি, তারা এসে শেষে আমার বস্ত্রটাও নিয়ে চলে গেছে। মানে খুবই দুঃখ আমার মনের মধ্যে চলছে, এবং আমার না মনে হচ্ছে আমি জ্ঞান হারিয়ে ফেলবো, এত দুঃখ হচ্ছে আমার। এবং তোমার দুঃখ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার সাথে থাকলে পরে আমি বুঝতে পারছি যে আমার সাথে থাকলে পরে কারো ভালো হবে না। তোমাকে একটা কথা বলি, এখান থেকে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা গেছে, মূলত দক্ষিণের দিকে যে রাস্তাটা গেছে, হ্যাঁ, সেগুলো অবন্তী এবং বৃক্ষবত পর্বতের মাঝখান দিয়ে, সেদিক দিয়ে গেলে পরে তুমি বিদর্ভে পৌঁছে যাবে, বা দাক্ষিণাত্যেও বা দক্ষিণ পথের দিকে চলে যাবে। এখানে বলছে অবন্তী ও ঋক্ষবান, হ্যাঁ, ঋক্ষবান এখানে আছে, ঋক্ষবাদ বা বৃক্ষবান হবে। পর্বতে পার হয়ে দক্ষিণাপথের দিকে গেছে এই রাস্তাটা, সেখানে বিন্ধ্য পর্বত, ওই বিন্ধ্য পর্বত, পয়স্ন নদী, ওখানে প্রচুর ফলমূল সমন্বিত আশ্রম আছে অনেক, সেখানে সন্ন্যাসীরা থাকেন, আর ওই দিক দিয়েই বিদর্ভ যাওয়া যায়, বেসিক্যালি ওটা একটা রাস্তা। দময়ন্তী বলছেন যে আপনি আমাকে রাস্তার কথা কেন বলছেন? আপনি কি চাইছেন আমি আপনাকে ছেড়ে চলে যাই? আপনার রাজত্ব গেছে, আপনার সমস্ত কিছু চলে গেছে, আপনি ক্ষুধার্ত এবং ক্লান্ত, এই অবস্থায় আমি কি করে আপনাকে ছেড়ে চলে যাব? কারণ প্রথমত তোদের প্রেম, এত ভালোবাসার একটা কাপল, যে আমি আপনাকে ছেড়ে চলে যাব। সবাই ঋষিমুনিরা বলেছেন যে
চরম অসুস্থতার সময়তেও স্ত্রীর মতো ঔষধি আর নেই। এই অবস্থায় আমি ছেড়ে চলে যাবো, এটা আমি ভাবছেন কি করে? নাকি আপনি এতটাই মহাবিষ্ট হয়ে গেছেন যে আপনি আমাকে ছেড়ে দিতে চাইছেন? ইজ ইট এ ব্রেকআপ? জিজ্ঞেস করে নল কিন্তু বলছেন যে না না, তা নয়, আমি আমার স্বপ্নেও ভাবতে পারছি না যে আমি তোমাকে ছেড়ে দেব। কোনো প্রশ্নই উঠতে পারে না। মানে আমি আমার সব কিছু ছেড়ে দিতে পারি, আমি আমার নিজেকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে কখনো ছাড়তে পারবো না। তো দময়ন্তী বললেন, তা আপনি যখন রাস্তার কথা বললেনই, এদিক দিয়ে গেলে পরে এই সমস্ত পার হয়ে বিদর্ভে যাওয়া যায়, তো চলুন না আমরা একসাথেই সেখানে যাই। বিদর্ভে তো আমার বাবা আছেন, ঠিকই কথা বলছেন, তিনি আপনাকে, আমার পরিজন সবাই আপনাকে সমাদর করে নেবে। তো সেখানে গিয়ে বাকি ব্যাপারটা আমরা সেখানে গিয়ে কথাবার্তা বলি, সেখানে গিয়ে ভাবনা করি। আপনিও সসম্মানে থাকবেন। আর আপনি যখন যাওয়ার কথা বলছেন, তো এটাই অ্যাকচুয়ালি তো আইডিয়াটা ঠিকই দিয়েছে, খারাপ নয়, কিন্তু অত মহাবিষ্ট কলি তো আছে ওর মধ্যে। উল্টো দিকে এটাও যে সে বলছে যে না, যে অবস্থায় আমি গিয়েছি এখন এই রকম অবস্থায় আমি সেখানে আর যেতে পারবো না। এই আমার কাছে কিচ্ছু নেই, কপর্দক শূন্য, এই অবস্থায় আমি কোনোভাবেই যেতে পারবো না। তো এবার নল দময়ন্তী সেভাবেই বনেই থাকছেন, বনের পথ দিয়ে চলছেন, বনের দিকে আর ওই রাস্তায় আর যাননি। এবং তাদের চুল টুল রুক্ষ হয়ে গেছে, দেহ শীর্ণকায় হয়ে গেছে, খাবার কিছুই সেভাবে জোটেনি, মানে খুবই খারাপ অবস্থায় তারা ধীরে 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 বহুদিন গিয়ে তারা একটা সরাইখানা বা ধর্মশালা টাইপের একটা জায়গা পেয়েছেন। সেখানে রাত্রিবেলায় গিয়ে জমিতেই শুয়েছেন দুজনে। দময়ন্তী ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছেন। নলের কিছুতেই ঘুম আসছে না। সে এটা ভেবে যে আচ্ছা আমি কি দময়ন্তীকে ছেড়ে চলে যাব? কারণ আমার সাথে থাকলেই তো দময়ন্তীর এত সমস্যা হচ্ছে। আমার সাথে যদি থাকেই দময়ন্তী, তাহলে তো সে কোনোভাবেই সুখের মুখ দেখতে পাবে বলে আমার মনে হচ্ছে না। এবং আমি ওকে বলেছি যে তুমি তোমার বাপের বাড়ি গেলে আমি যাব না, যদি আমি না থাকি তাহলে তো ওর কাছে কোনো অপশন থাকবে না বাপের বাড়ি ফিরে যাওয়া ছাড়া, ছেলেমেয়েরাও ওখানে আছে। তো আমি যদি না থাকি তাহলে তো ফিরে যেতে পারে, এটাও অপশন আছে। এসব করে টোরে প্রথমত সে বলছে কিন্তু আমার তো জামা কাপড় নেই। এতক্ষণ হয়তো শাড়ি দিয়ে আঁচলে রেখে দিয়েছিলেন দময়ন্তী, বলে আমার তো জামা কাপড় নেই, এর কাছেই আছে, তো আমি এভাবে তো যেতে পারবো না। তের জামাটা আমায় অর্ধেক করতে হবে, বেসিক্যালি শাড়ি বা যেই বস্ত্রই ছিল এক বস্ত্রই ছিল দুজনের মধ্যে, এবারে এখানে হাফ করতে হবে। হাফ করবো কি করে? না জেগে যাবে, তো জেগে গেলে তো আমাকে যেতে দেবে না। তো ঘুরে দমঢালাই কোথায় একটা মোটামুটি একটা ধারালো একটা জিনিস পেয়েছে, সেটা দিয়ে বস্ত্রটা কেটে নিজের মধ্যে পড়ে সে খড়গ হ্যাঁ সে বেরিয়েছে নল। হ্যাঁ, মানে অর্ধেক কেটে ওটাকে নিজের জামা করে সে রাত্রিবেলা বেরিয়েই তার মনে হচ্ছে আচ্ছা এই জঙ্গলের মধ্যে এরকম একটা আমি একা ফেলে চলে গেলাম দময়ন্তীকে, এটা আমি কি করলাম এবার ক্যা হো গয়া। হ্যাঁ, এভাবে আমি একা ফেলে কি করে যেতে পারি? সে আবার ফিরে এসছে। আবার তার মনে ওই প্রশ্ন হচ্ছে, কিন্তু আমার সাথে থাকলে তো দময়ন্তী দুঃখেই থাকবে, আমার চলে যাওয়াই উচিত। এভাবে রাতের মধ্যে বহুবার সে এসছে, যাতায়াত করেছে, কিন্তু আলটিমেটলি কলির মোহে, মানে প্রেম এবং কলির মোহ, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব, অ্যাংজাইটি, এতে বারবার এসছে ফিরে যাচ্ছে, আবার বাইরে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি ফর নাও কলি জিতে গেল এবং নল দময়ন্তীকে ছেড়ে চলে গেলেন। এই হলো বিরহের জায়গাটা, বুঝলেন? এই প্রেমের গল্পে এই হলো বিরহের জায়গা, যেখানে নল দময়ন্তীকে ছেড়ে চলে গেলেন। এবং এরপর যা ঘটবে, বুঝলেন, কোনো লাভ স্টোরিতেও এরকম ড্রামা দেখা যায় না। ঠিক এর পরের যে ঘটনাটা, তার একটা শুধু গ্লিম্পস দিয়ে রাখি। দময়ন্তী ঘুম ভেঙেছে, প্রথম কথা নলকে না দেখে তো মাথাটাই খারাপ হয়ে গেছে। সে পাগলের মতো ঘুরতে একটা জঙ্গলে পৌঁছেছে, এবং জঙ্গলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একজন অজগর ধরেছে ওকে, বুঝতে পারছেন?
অবস্থাটা, একা একজন মহিলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার প্রেমিকের সন্ধানে, এবং সেখানে এক অজগর তাকে জাপটে ধরেছে, এবং তারপর দময়ন্তীকে সেখান থেকে বাঁচতে পারবেন। জানি একটু বাংলা সিরিয়াল মার্কা লাগছে, কিন্তু এমনি ক্লিফ হ্যাঙ্গার দেওয়ার জন্য বলছি না, বাট অ্যাকচুয়ালি এরপরের থেকে গল্পটা আরও ইন্টারেস্টিং। এবং এদের ফাইনালি প্রেমের গল্প যেটা হয়, যে পুনর্মিলনের কথা তো বুঝতে হবে, পুনর্মিলনটা হবে কী করে, এখন নল আছেন কোথায় সেটাও আমরা জানি না। এই তো সবে দময়ন্তীর খোঁজ শুরু হবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করি। ইন্টারমিশন, পরের এপিসোড আসবে, এর পরের এপিসোড ঠিক টাইমেই আসবে। তো ইন্টারমিশনের পর আবার শুরু হবে। সো লাস্ট সিনটা, দময়ন্তী চুপ করে ঘুমিয়ে আছে, উপর থেকে একটা লাইট এসে পড়ছে, একটা সরাইখানা, অন্ধকার, বাইরে থেকে সকালের লাইটটা এসে পড়ছে, ক্যামেরাটা হালকা করে ট্র্যাক ইন করছে, আর ওইদিকে উদ্ভ্রান্তের মতো নল আধা বস্ত্র পরিহিত অবস্থায় সে উদ্ভ্রান্তর মতো ছুটে চলেছে কোনো একটা দিকে। আমরা দূর থেকে দেখতে পাই জঙ্গলের এক কোনায় মিলিয়ে গেল নল। ব্যাস হয়ে গেল, ফেড আউট টু ব্ল্যাক, ইন্টারমিশন, পপকর্ন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের এপিসোড এখানে শেষ করছি। তার আগে সাবস্ক্রাইব যদি না করে থাকেন এই চ্যানেলটা, তাহলে এখনই করে ফেলুন। আর যদি ওই এপিক বলে যে চ্যানেলটা, যেটা লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেখানে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও ইমিডিয়েট করে দিন। 35 নম্বর এপিসোড থেকে এপিকের নতুন এপিসোড ওই চ্যানেলে আসবে। সো আজকের এপিসোড এখানে শেষ করছি। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।